প্রণয়ের অমলকাব্য পর্ব 31। ইরফান মাইরাকে কোলে করে নিয়ে বেডে শুইয়ে দিল। মাইরার দিকে কিছুটা ঝুঁকে মৃদুস্বরে বলে, কোথায় ব্যথা পেয়েছ? মাইরার চোখ ভেজা, অন্ধকারে তেমন দেখতে পায় না। ফোনের ফ্ল্যাশ উপুর করে রাখায় খুবই ঝাপসা দেখল দুজনকে। মাইরা ইরফানের প্রশ্নের উত্তর না দিয়ে নাক টেনে বলে, আপনি কোথায় ছিলেন? ইরফান ভুরুকুসকে গম্ভীর গলায় বলে, অফিসে কাজ ছিল। কোথায় ব্যথা পেয়েছ? মাইরা চোখ বুজে বলে, পাইনি। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, বলবে নাকি থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার? মাইরার রাগ হয়, এই লোক আবার তাকে ধমকাচ্ছে। চোখ মেলে রেগে বলে, আপনি ভালোভাবে কথা বলতে পারেন না? তাছাড়া আমি জানি ভালো মানুষেরা কখনো রাত বিরাতে বাইরে থাকে না। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, কৌতূহলী গলায় বলে, তাহলে কোন মানুষেরা রাতে বাইরে থাকে? মাইরা উল্টো পাশ ফিরে চোখ বুঝে বলে, বখাটে, লুচ্চা, দুর্নীতিবাজ, ভণ্ড। ইরফান ঝট করে মাইরাকে তার দিকে ফিরিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, বাই এনি চান্স এসব তুমি আমাকে মিন করে বলছো? মাইরা ভাবলেশীনভাবে বলে, আপনি অনেক বুদ্ধিমান। ইরফান কিছু বলতে চায়, তখনই ঘরের সবগুলো লাইট একসঙ্গে জ্বলে ওঠে। হঠাৎই অতিরিক্ত আলোর তোড়ে মাইরা চোখ খিচে বন্ধ করে নেয়। ইরফানের সর্বপ্রথম দৃষ্টি আটকায় মাইরার নোজপিনটায়। ডান হাত বাড়িয়ে বুড়ো আঙ্গুলের সাহায্যে মাইরার নোজপিনের উপর আলতো করে আঙ্গুল ঘুরিয়ে মৃদুস্বরে বলে, স্টুপিড, এসব ফালতু কথা কোথা থেকে শিখেছ? মাইরা ধীরে ধীরে চোখ মেলে তাকায়। ইরফান আবারও বলে, ইউনো, বখাটে ছেলেরা কি করে? কথাটা বলে ইরফান মাইরার চোখের দিকে তাকায়। মাইরা ইরফানের দিকেই চেয়ে মাইরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। ইরফান দেখল তা। হঠাৎই মুখ নামিয়ে মাইরার গলায় মুখ গুজে দীর্ঘ করে শ্বাস টানে। মাইরা কেঁপে ওঠে। ইরফান ঠোঁট বাঁকায়, গলার ভাঁজে দুটো গাঢ় চুমু এঁকে মাথা তুলে মাইরার দিকে তাকায়। মাইরা ইরফানের দিকে চেয়ে ঢোক গিলে। ইরফান ঠান্ডা গলায় বলে, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া আজ আমি কত কাজ করেছি? হেডেক হচ্ছে, আর সারা রাত তুমি আমার মাথার চুল টেনে দিবে, আন্ডারস্ট্যান্ড? কথাটা বলে ইরফান বেড থেকে নেমে দাঁড়ায়। মাইরা পিটপিট চোখে ইরফানকে দেখে। ইরফান হাত ঘড়ি খুলে রাখলো টেবিলে, বডিতে জড়ানো ব্লেজার শার্ট খুলে রাখলো। মাইরা শোয়া থেকে উঠে বসে ইরফানের দিকে নীরব চোখে চেয়ে থাকে। ইরফানের ফোনে কল আসলে কানে ফোন নিয়ে ইরফান কথা বলতে থাকে। কথা বলার মাঝে মাইরার দিকে চোখ পড়লে দেখলো মাইরা তার দিকে চেয়ে আছে। ইরফান কথা বলতে বলতে এগিয়ে এসে মাইরার বাম পা ভাঁজ করে ডান পা মেঝেতে রেখে বসেছে। মাইরার চোখ নামিয়ে নেয় ইরফানকে কাছে দেখে। ইরফান ভুরু কুঁচকে মাইরার গালে হাত দিয়ে বলে, হোয়াট হ্যাপেন? মাইরা চোখ তুলে তাকায়, মিনমিন করে বলে, আপনি সত্যি অফিসে ছিলেন? ইরফান কল কেটে বেডের উপর ফোন রেখে দেয়। অতঃপর বিস্ময় কণ্ঠে বলে, স্টুপিড গার্ল, এসব অদ্ভুত কোশ্চেন করছো কেন? অফিস ছাড়া আর কোথায় থাকবো? মাইরা আবারও চোখ নামিয়ে নেয়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকে কিছু সময় চেয়ে থাকে। এরপর দু হাতে মাইরাকে টেনে একটু তার দিকে নিয়ে আসে। মাইরার মাথা নিচু। ইরফান মাইরার মুখ উঁচু করে মাইরার ঠোঁটে দুটো শুকনো চুমু খায়, ঠোঁট বাঁকায় সামান্য। এরপর মাইরার কানের কাছে মুখ নিয়ে মৃদুস্বরে বলে, নাইট ক্লাবেও গিয়েছিলাম, তুমি যেতে চাও? মাইরার চোখ বড় বড় করে তাকায়। ইরফান সোজা হয়ে বসলে মাইরার চোখ মুখ কুঁচকে বলে, ছি, ওখানে তো ছোট ছোট কাপড় পরা বেহায়া মেয়েগুলা থাকে। ইরফান মাইরার এক্সপ্রেশন দেখল তীক্ষ্ণ চোখে। এরপর গম্ভীর গলায় বলে, যেতে চাও তুমি? মাইরা রেগে বলে, আপনি একটা অসভ্য লোক, বলেই ঠাস করে শুয়ে পড়ে। ইরফান কিছু বলল না, সূক্ষ্ম হেসে চুপচাপ ওয়াশরুমে চলে গেল। ইরফান ওয়াশরুমে গেলে মাইরা মুখ বাঁকিয়ে বিড়বিড় করে, মিথ্যুক খবিশ লোক। এরপর বেড থেকে নেমে রান্নাঘরের দিকে যায়। প্রায় মিনিট 7 পর মাইরা হাতে একটা মগ ব্ল্যাক কফি নিয়ে ঘরে এসে দেখল ইরফান এখনও বের হয়নি ওয়াশরুম থেকে। মাইরা হাতের কফির মগ সেন্টার টেবিলে রেখে সোফায় বসলো। বেশ কিছুক্ষণ বসে থাকলেও ইরফানকে বেরোতে না দেখে বিরক্ত হয় মাইরা। সোফায় দুপা তুলে বসে, সামান্য হেলান দিয়ে মাথাটা ঠেকিয়ে রাখে। চোখে ঘুমের রেশ থাকায় এভাবেই কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায় মাইরা। বেশ কিছুক্ষণ পর ইরফান ওয়াশরুম থেকে বেরিয়ে মাইরাকে এভাবে ঘুমাতে দেখে বোধহয় বিরক্ত হলো। একটু আগেই তো সোফা থেকে পড়ে গিয়ে আবার সোফায় গিয়ে ঘুমিয়েছে। ইচ্ছে করলো আগে দুটো থাপ্পড় দিয়ে সোফায় ঘুমানোর স্বাদ মেটাতে। গটগট পায়ে এগিয়ে এসে মাইরার সামনে দাঁড়ালো। টেবিলের উপর কফির মগ দেখে হাত বাড়িয়ে কফির মগটি তুলে নিল। কুসুম। ইরফান মাইরার দিকে চেয়ে এক চুমুকে সবটুকু কফি খেয়ে রেখে দিল মগ। এই কাজ হয়তো মাইরার উপর রাগ থেকেই করলো। এরপর মাইরাকে কোলে তুলে নেয়। শাওয়ার নেওয়ায় ইরফানের বডি ঠান্ডা, ফলস্বরূপ মাইরা ঘুমের মাঝে একটু কেঁপে উঠল। ইরফান তাকালো মাইরার দিকে।
বেডের উপর মায়রাকে শুয়ে দিয়ে মায়রার গলায় হাতের উল্টো পিঠে চেক করে দেখলো মায়রার শরীর ঠান্ডা। ইরফানের কপালে বিরক্তির ভাঁজ। এর বডিতে কি আসলেই ব্লাড নেই? এর জন্য তাকে কতবার যে এসি অফ অন করতে হয়। সবচেয়ে বড় কথা, সে ফ্যানের বাতাসে ঘেমে যায়। দীর্ঘশ্বাস ফেলে রিমোট দ্বারা এসি অফ করে দিল। ইরফান মায়রার দিকে তাকিয়ে বেড থেকে উঠতে গিয়েও থেমে গেল। মায়রার চোখে মুখে ব্যথার ছাপ, সাথে ডান হাতটা মাথার চুলের ভাঁজে। ইরফান মায়রার দিকে আরেকটু ঝুঁকে চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন লিটল গার্ল? মায়রা মাথার চুল টানে, ডান কাঁধ হয়ে ইরফানের দিকে সেটে যায়। ইরফান মায়রার গালে হাত দিয়ে বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? মায়রা আদো আদো চোখ মেলে তাকায়, চোখে মুখে ঘুম উপচে পড়ছে যেন। চোখ দুটো লাল। ইরফান মায়রার চোখে চোখ নিবদ্ধ রেখে মায়রা চোখ বন্ধ করে আবার মেলে বারবার এমন করে। এভাবে অস্পষ্ট স্বরে বলে, আপনি আমাকে ভুলে যাবেন? কথাটা বলে মায়রা চোখ বুজে নেয়, ভারী নিঃশ্বাস ফেলে। ইরফান অদ্ভুত চোখে চেয়ে দেখে মায়রাকে। ডান হাতে মায়রাকে টেনে তার সাথে জড়িয়ে নেয়। মায়রার বাম গালে তার বাম গাল রেখে মৃদু স্বরে বলে, আই উইল নেভার ফরগেট ইউ। মায়রার নড়াচড়া না পেয়ে ইরফান বুঝলো মায়রা ঘুমিয়ে আছে। কিছু সময় পেরোতেই মায়রা আবারও নড়েচড়ে কেমন ফুপিয়ে ওঠে। ইরফান দ্রুত মাথা তুলে মায়রার দিকে তাকায়। মায়রা বাঁ হাতে তার মাথার চুল টানে। ইরফান বোধহয় কিছু বুঝলো, মৃদুস্বরে বলে, তোমার কি হেডেক হচ্ছে? মায়রা বাঁ হাত তার মাথা থেকে সরিয়ে ইরফানের গলায় জড়িয়ে ধরার মতো করে রাখে। ইরফান মায়রার বালিশে মাথা রেখে মায়রাকে তার দিকে টেনে নিতে চায়। তার আগেই মায়রা নিজেই এগিয়ে এসে ইরফানের গলায় মুখ ঠেকিয়ে ঘুমের ঘোরে বিড়বিড় করে, আমার মাথা খুলে যাচ্ছে। ইরফান চোখ বুজে রাখে, বাঁ হাত মায়রার পেট বরাবর নিচ দিয়ে মায়রার কোমরে রেখে মায়রাকে টেনে নেয়। এরপর ডান হাতের মায়রার চুলের ভাঁজে আঙ্গুল চালিয়ে মৃদুস্বরে বলে, ডোন্ট ওয়ারি, ঠিক হয়ে যাবে। মায়রা রেসপন্স পায় না, ভারী নিঃশ্বাস পায়। ঘুমিয়ে গিয়েছে। না, ঘুম থেকে জেগে উঠলে তো ঘুমাবে। যা করে যা বলে সব ঘুমের ঘোরে। কথাটা ভেবে ইরফান একটু ঠোঁট বাঁকালো। বিড়বিড় কর, স্টুপিড গার্ল। ডান হাতের আঙ্গুলের সাহায্যে মায়রার চুল টেনে দিতে থাকে আলতো। শুদ্ধ ফারাহদের বাসার সামনে গাড়ি দাঁড় করায়। তখন ঘড়ির কাঁটা 12:40-এর কাছাকাছি। শুদ্ধ পকেট থেকে ফোন বের করে ফাইজের নাম্বারে কল করে ফোন কানে ধরে। সাথে ফারাহের দিকে তাকালে দেখল ফারাহ তার দিকে চেয়ে আছে, যেন চোখে মুখে কৌতূহল। শুদ্ধ ভুরু কুঁচকে তাকায়, কিছু একটা ভেবে বলে, তোমাকে আমার মা দেখতে চায়নি তো ফারাহ পাখি। আমার মা সামিয়াকে নিয়ে ঘুমায়, বুঝলে? তাই তোমাকে আমার বাড়ি নিয়ে যাব না। ফারাহের মুখ কালো হয়ে যায়। শুদ্ধ আবারও হেসে বলে, তোমার ভাই কল ধরে না কেন? ওদিকে সামিয়া আমার খাবার নিয়ে অপেক্ষা করছে। মুহূর্তেই ফারাহের চোখ ঝরা ঝাপসা হয়, তবে শুদ্ধর চোখ থেকে তার চোখ সরালো না। শুদ্ধ দেখলেও ফারাহের ভেজা চোখ। ফাইজ কল রিসিভ করলো না। কান থেকে ফোন নামিয়ে ড্যাশবোর্ডের উপর রেখে দ্রুত গাড়ির ভেতরের লাইট অফ করে ফারাহের দিকে ঝুঁকে দু হাতে ফারাহের গাল আগলে নিয়ে মৃদুস্বরে বলে, এই ফারাহ পাখি, ফান করেছি গো, কান্না করো না, এত অসহায় মুখ করে কাঁদো, ইস আর ভালো লাগছে না আমার পাখির কান্না। ফারাহ নাক টেনে বলে, তুমি সবসময় আমাকে কাঁদাও। শুদ্ধ ফারাহের কপালে কপাল ঠেকিয়ে হেসে বলে, ফারাহ পাখি কার বলো তো? শুদ্ধ ইয়াসার একটা মাত্র বউ পাখি। তাহলে আমি কাঁদাবো না তো আর কে কাঁদাবে হু? ফারাহ মাথা নিচু করে বলে, ওই সামিয়া মেয়েটা তোমার বাড়িতে আছে, তুমি যাবে না ওখানে? শুদ্ধ ফারাহের গাল ছেড়ে ভাবুক ভঙ্গিতে বলে, তাহলে কোথায় থাকবো? আগে বললেই তো তোমার ভিলেন ভাইকে কল করতাম না। আমি আর তুমি না হয় এই গাড়িতেই ছোটোখাটো বাসরাত করে ফেলতাম। ফারাহ লজ্জা পায়, নত মাথা আর একটু নত করে মিনমিন করে বলে, তুমি আজকে আমাদের বাড়ি থাকো। শুদ্ধ মৃদু হেসে বলে, তোমার সাথে থাকতে দেবে? ফারাহ চুপ থাকে। শুদ্ধ ফারাহের গালে টুপ করে একটা চুমু খেয়ে সোজা হয়ে বসে। ড্যাশবোর্ডের উপর থেকে তার ফোনটা নিয়ে আবারও ফাইজকে কল করলো। ফারাহ আর চোখে শুদ্ধর দিকে চেয়ে বলে, তুমি ভাইয়ের সাথে থাকবে, আমি আর ভাবি একসাথে থাকবো। শুদ্ধ ফোন পকেটে রাখে। ফাইজ কল কেটে দিয়েছে, তার গাড়ি দেখেছে হয়তো। শুদ্ধ ফারাহের দিকে পুরোপুরি ফিরে বসে বলে, মা আর সামিয়া একা আছে। ফারাহ ব্যাপারটা বুঝলো, এবার মাথা তুলে বলে, তাহলে খেয়ে যাও এখানে, তুমি তো খাওনি। শুদ্ধ মিটিমিটি হেসে বলে, বউ তো দেখি বউ তো খোঁজ নেয়। ফারাহ মাথা নিচু করে উত্তর করে, বর যদি অন্য মেয়ের হাতের রান্না খেতে চায় তখন বউদের খোঁজ নিতে হয়। শুদ্ধ হেসে বলে, কিন্তু সামিয়ার হাতের রান্না বেশি টেস্টি। এত টেস্টি খাবার রেখে অন্য রান্না মুখে তুলতে ইচ্ছে করে না। ফারাহের চোখ আবারও ভিজল। এতদিন মেয়েটা শুদ্ধর বাড়ি আছে, শুদ্ধ অবশ্যই তার হাতের রান্না খেয়েছে, আর এখন তো প্রশংসাও করছে। শুদ্ধ মৃদু হেসে হাত বাড়িয়ে ফারাহের দুহাত টেনে নেয়। ফারাহ তাকালো না শুদ্ধ।
মাথা নিচু করে রাখে। শুদ্ধ আবেগমাখা কণ্ঠে বলে, ফারাহ বিনতে মাহবুব। শুদ্ধ ইয়াসার নামের এক আবালকে ভালোবাসে, পূর্ণতা পেয়ে ফারাহ ইয়াসার হয়েছে। তবুও আমার ফারাহ পাখি কেন কাঁদে? অন্যের হাতে রান্নার প্রশংসা তো আমার জিভা করে, আর আমার আগুন সুন্দরী ফারাহ পাখির সব কিছুর প্রশংসা আমার হৃদয় করে। তুমি শুনতে পাও না পাখি? ফারাহের ভেতরটা কেমন কাঁপল তীব্র অনুভূতিতে। মাথা তুলে শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ হেসে তার দিকে চেয়ে আছে। ফারাহ মিনমিন করে বলে, শুনতে পাই, কিন্তু তুমি মোটেও আবাল নও। তাহলে আমি কেমন? ফারাহ মাথা নিচু করে ছোট করে বলে, রূপবান। শুদ্ধ হেসে ফেলে, হাত বাড়িয়ে ফারাহের চোখে লেগে থাকা পানি মুছিয়ে দিয়ে বলে, ফাইজ দাঁড়িয়ে আছে, যাও। তুমি খেয়ে যাবে না? রেস্টুরেন্টে খেয়ে নেব, তুমি তোমার হাতকে আপাতত রেস্ট দাও। আমি আবদার করা শুরু করলে তোমার হাত দুটো রেহাই পাবে না। ফারাহ আর কিছু বলল না, চুপচাপ গাড়ি থেকে নেমে যায়। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফাইজের দিকে তাকালো, গলা উঁচিয়ে বলে, ইস, ইনায়ার লাভারটা আমাকে কল দিয়ে দিয়ে জ্বালিয়ে মারছে। ফাইজ কটমট দৃষ্টিতে তা শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ পাত্তা দিল না, গাড়ি স্টার্ট দিল। ফারাহের উদ্দেশ্যে বলে, ফারাহ পাখি, বহুত ভালোবাসি তোমায়। শুদ্ধ এভাবে বলায় ফারাহ লজ্জা পায় ভাইয়ের সামনে। ফাইজ আওয়াজ করে বলে, নির্লজ্জ বাদর। শুদ্ধ গাড়ি থেকে বেরিয়ে এক পা গাড়ির বাইরে রাখে, বা হাত গাড়ির উপর রেখে গলা উঁচিয়ে বলে, আহারে লজ্জাশীল সোনা, লজ্জার ঠেলায় এখনও ভার্জিন। আমার বোনটার কপাল কি পুড়িয়ে দিলাম নাকি? ফাইজ বিব্রত বোধ করে, একে কথায় কথায় বলাই ভুল হয়েছে। কটমট দৃষ্টিতে তাকায় শুদ্ধর দিকে। ডান পায়ের জুতো খুলে শুদ্ধর দিকে ছুঁড়ে মারলে শুদ্ধর জুতো গাড়ির ভেতর বসে গাড়ি ঘুরিয়ে নেয়। শুদ্ধ বাসায় লক করলে তার মা এসে দরজা খুলে দেয়। চিন্তিত কণ্ঠে বলে, ফারাহ কেমন আছে? শুদ্ধ জুতো খুলে রাখলো, দরজা আটকে তার মায়ের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি বেশি ভেবেছিলাম মা, ও ঠিক আছে, টেনশন করো না। ত্রিনা বেগম আর কিছু বললেন না, চুপচাপ ঘরের দিকে নিলে শুদ্ধ পিছন থেকে তার মাকে জড়িয়ে ধরে মৃদুস্বরে বলে, আমার উপর রাগ করে আছো মা? ত্রিনা বেগম মৃদু হাসলেন, ডান হাত বাড়িয়ে পিছন থেকে শুদ্ধর গালে রেখে বলে, সন্তানরা ক্ষমা না চাইলেও মায়েরা ক্ষমা করে দেয়। সেখানে আমার ছেলে তো আমার কাছে কত করে ক্ষমা চেয়েছে, আমি কিভাবে রাগ করে থাকবো? শুদ্ধ মৃদু হাসল মায়ের কথায়। ত্রিনা বেগম উল্টো ঘুরে শুদ্ধকে নিয়ে সোফায় বসলেন। শুদ্ধ প্রশ্নাত্মক চোখে চাইলে ত্রিনা বেগম চিন্তিত কণ্ঠে বলে, ফাইজ, ওর বাবা মা মানবে তোকে? জানিস না ওরা কত উঁচু পরিবারের? তুই তোর সেই ফেলে রাখা ব্যবসায় একটু হাত লাগা ভালোভাবে। শুদ্ধ তার মায়ের কথা বুঝলো, তার মায়ের চিন্তাভাবনা পছন্দ হলো না। সে তার মায়ের পাশ থেকে উঠে দাঁড়িয়ে বলে, ব্যবসা ফেলে রাখিনি তো। তোমার ইচ্ছে আমার গাড়ি থাকবে, আমার ব্যবসায় হাত লাগিয়ে তোমার এই ইচ্ছে পূরণ করেছি। তোমার আরও হাজারখানিক ইচ্ছে আমাকে জানিও, আমি পূরণ করে দেবো মা। কিন্তু আমার স্ট্যাটাস দেখে কেউ আমাকে ভালোবাসুক, কেউ আমার হাতে তার মেয়ে তুলে দিক, আমি এসব চাই না মা। ত্রিনা বেগম এগিয়ে এসে বললেন, তুই ইরফানকে দেখেও তো শিখতে পারিস, ও ওর ব্যবসা পুরোটাই দেখে, তুই এত অলস কেন? শুদ্ধ তার মায়ের হাত ধরে ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, শোনো মা, ব্যবসা করলে কোটি টাকার মালিক হওয়া যায়, কিন্তু আমি এটা চাই না। যা আছে অনেক, বাকি সময় তোমাদের সবাইকে হাসাই, এতেই আমার অনেক ভালো লাগে। আর ফারাহ খুব লক্ষ্মী মেয়ে, বুঝেছো? ওর যত বড় ফ্যামিলি থেকেই আসুক না কেন, আমার যা আছে তা দিয়েই মানিয়ে নিবে। তোর কি উচিত নয় ওর ইচ্ছেগুলো পূরণ করা? ইচ্ছে যদি উঁচু লেভেলের হয় তখন তো টাকা লাগবেই। আমি তো চুরি করতে বলছি না, শুধু সামান্য পরিশ্রমী হতে বলছি। শুদ্ধ ভাবল তার মায়ের কথা, একটু পর বলে, তুমি ভুল বলনি, কিন্তু ফারাহ আগে আসুক আমাদের কাছে, তখন যদি ওর ভালোবাসার খাতিরে তোমার মতো ইচ্ছে পোষণ করে, তখন না হয় পরিশ্রমী হওয়া যাবে। আপাতত এভাবেই থাকি। ত্রিনা বেগম হতাশ ভঙ্গিতে বলে, তুই কি ব্যবসায় হাত লাগাবিই না? শুদ্ধ অলস ভঙ্গিতে বলে, আমার হাত তো লাগানোই আছে, কিন্তু হাত নড়াচড়া করাতে ভালো লাগে না। আপাতত একটু রেস্ট নেই মা। আমার কাঁধে কত বড় দায়িত্ব, সবাইকে জ্বালানোর দায়িত্ব কি তুমি কম মনে করেছো? আর ইরফানের এসব কোনো দায়িত্ব আছে? ও তো আরামসে মুখটা প্যাঁচার মতো করে রাখে আর ব্যবসায় টাইম দেয়। ত্রিনা বেগম হতাশ হলেন, এই ছেলেটা জীবনে শুধরাবার নয়। তার একদিক থেকে মন খারাপও হলো। সামিয়া মেয়েটাকে সন্ধ্যার পরপরই তার এক চাচা এসে নিয়ে গিয়েছে। সামিয়া নিজেই কল করেছিল, এই শহরের বাড়ি, সেখানেই থাকবে। তিনি শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে সামিয়াকে জড়িয়ে ক্ষমা চেয়েছিলেন। তার ভুলের জন্য মেয়েটা কষ্ট পেয়েছে। ত্রিনা বেগম মন থেকে দোয়া করেন সামিয়া যেন খুব ভালো থাকে।
সকাল সকাল মাইরা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নেয়। এরপর একটু হাঁটাহাঁটি করে সোফায় বসে বই পড়ছিল। ইরফান ঘরে নেই। মাইরা আজ বাংলা বইয়ের প্রায় 2টো গদ্য, 1টি পদ্য পড়েছে। এরপর বইটি নিয়ে উঠে দাঁড়ায় মাইরা। টেবিলের তাকে গুছানো বইগুলোর মাঝ থেকে ফিজিক্স বই বের করে চোখ বোলায় বইটিতে। মাইরার মাথা ঘোরে, কিছুই তো বুঝতে পারে না। মাইরার একদম পিছনে ইরফান দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কি করছো? মাইরার মনোযোগ পুরোপুরি বইয়ে থাকায় হঠাৎ আওয়াজে মেয়েটা ভয় পেয়ে ঝাঁকি দিয়ে ওঠে। ফলস্বরূপ টেবিলের সাথে পা গিয়ে ধাক্কা খায়। মৃদু আর্তনাদ করে ওঠে। ডান পা উঁচু করে ডান হাতে পায়ের 2টো নখ চেপে ধরে। ইরফান দ্রুত মাইরাকে টেবিলের উপর বসিয়ে দেয়। মাইরা যে পা ধরে আছে সেই পা নিজের বাম হাতের তালুর উপর নেয়। এরপর দেখার চেষ্টা করে কোথায় লেগেছে। মাইরা অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ইরফানের হাতের দিকে। ইরফান এর হাতের উপর থেকে পা সরিয়ে নিতে চাইলে ইরফান মাইরার পা টেনে ধরে। রেগে তাকায় মাইরার দিকে। মাইরা অসহায় মুখ করে তাকায় ইরফানের দিকে। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, তুমি অপুষ্টির পেশেন্ট? মাইরার চোখ ছোট ছোট করে তাকায়। সে ব্যথা পেয়েছে আর এই লোক তাকে ধমকাচ্ছে। খবিশ লোক একটা। এসব রেখে অসহায় মুখ করে বলে, আমি পায়ে ব্যথা পেয়েছি। ইরফান দ্রুত এগিয়ে গিয়ে ড্রয়ার থেকে মুভ স্প্রে বের করে আনে। এরপর মাইরার পা তার বাঁ হাতের তালুতে নিয়ে মাইরার আঙ্গুলে কয়েকবার স্প্রে করে দেয়। এরপর মাইরার দিকে চেয়ে মৃদু স্বরে বলে, কিছুক্ষণের মাঝে ব্যথা কমে যাবে। মাইরা ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান হাতে স্প্রেটি ড্রয়ারে রেখে এসে মাইরার দিকে তাকায়। নেক্সট ডে থেকে তোমার হোম টিউটর আসবে, ডোন্ট ওয়ারি। মাইরা তার ব্যথা পাওয়া ডান পাটি বাম পায়ের উরুর উপর রেখে ডান হাত পায়ের গিরার উপর রাখে। ভুলে রাখা বাম পা দোলাতে দোলাতে বলে, আপনার সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে। ইরফান মাথা নিচু করে তার ডান পায়ের দিকে চেয়ে আছে। তার হাঁটু বরাবর এ পর্যন্ত মাইরার নাচানো পা যে কতবার বাড়ি খেয়েছে এই স্টুপিটের সেই হুঁশ নেই। মাইরা ইরফানকে তার কথা পাত্তা না দিতে দেখে রেগে বলে, আপনি নিচে কি দেখছেন? আমার কথাটা শুনুন। কথাটা বলতে বলতে একটু নিচু হয়ে চোখ নামিয়ে দেখল চোখ বড় বড় হয়ে যায়, পা নাড়ানো অটোমেটিক থেমে যায়। সে ভেবেছে এটা টেবিলেরই একটি অংশ। ইরফান মায়রার দিকে তাকায়। মায়রা ধীরে ধীরে চোখ তুলে তাকায় ইরফানের দিকে। মিনমিন করে বলে, সরি, আমি বুঝতে পারিনি। ইরফানকে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকতে দেখে মায়রার চোখ নামিয়ে নেয়। ডান হাতের বুড়ো আঙ্গুলের কিছু অংশ মুখে নিয়ে ভাবছে কী করবে তাকে এই লোকটা। সামান্য কথা বললেই থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতে চায়, সেখানে সে লাথি দিয়েছে লোকটাকে। ভাবতেই মায়রা নিজেরই কেমন যেন লাগলো। ইরফান ঝট করে মায়রার মুখে থাকা আঙ্গুলটি বের করে তার মুখে নিয়ে দাঁত বসায়। মায়রা চেঁচিয়ে ওঠে, অসহায় কণ্ঠে বলে, আমার আঙ্গুল ছাড়ুন, উফ, ভেঙে গেল। ইরফান ছাড়ল না, মায়রার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল। ইতিমধ্যে মায়রার চোখে পানির কণা জমেছে। মেয়েটা বাম হাতে ইরফানের গলায় একটা খামচি দেয়। ইরফান তবুও ছাড়ল না। মায়রা অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছুক্ষণ পর মায়রার আঙ্গুল ছেড়ে গম্ভীর গলায় বলে, ইটস ইওর পানিশমেন্ট। মায়রা বাঁ হাতে ডান হাতের আঙ্গুলটি চেপে ধরে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনার পায়ে আমার পা একটুখানি লেগেছে বলে এমন করবেন? পাষাণ লোক একটা। ইরফান ভুরু কুঁচকে বলে, এর জন্য পানিশমেন্ট দিইনি। ইরফান ঠান্ডা গলায় বলে, সিডিউস করার পানিশমেন্ট। মায়রা অদ্ভুত চোখে তাকালো ইরফানের দিকে। ইরফানের চোখের চোখ পড়লে মায়রা চোখ নামিয়ে নেয়। সে তো ঠিকঠাকই আছে। ইরফান মায়রার গলায় বিদ্যমান তিলটার ডান হাত বুড়ো আঙ্গুল দিয়ে বুলিয়ে বলে, ভাবছি এটা তোমার বডি থেকে উঠিয়ে ফেলবো। মায়রা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়ের এক্সপ্রেশনের ডান দিকে ঘাড় বাঁকিয়ে বাঁ হাতে বাম গাল চুলকিয়ে আড়ালে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। এরপর নিজেকে স্বাভাবিক করে ভুরু কুঁচকে বলে, কি বলতে চাও? ফার্স্ট বলো, আমার ভার্সিটি আছে। মায়রার কিছু মনে পড়তেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ও হ্যাঁ, আপনাকে কষ্ট করে টিউটর দিতে হবে না। আমি একটা কোচিংয়ে পড়তে চাই আমার বান্ধবীর সাথে। বাসায় টিউটরের চেয়ে ওখানে কলেজ শেষে পড়লে টাকাও কম লাগবে। আমি ওখানে পড়তে চাই। ইরফান গম্ভীর গলায় বলে, নো, বাসায় পড়বে, ইটস ফাইনাল। কথাটা বলে ইরফান ওয়াশরুমের দিকে যেতে নিলে মায়রা বলে ওঠে, আমি আপনার টাকা বাঁচিয়ে দিতে চাইছি। ইরফান মায়রার সামনে দাঁড়িয়ে ভুরু কুঁচকে বলে, নো নিট, এসব ফালতু কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো, স্টুপিড। মায়রা মুখ বাঁকায়। ভালো কথা বললেও থাপ্পড় দিতে চায়। কিছু একটা মনে পড়তেই মায়রা উৎফুল্ল মনে হলো। জানেন, আমি এসএসসিতে বৃত্তি পেয়েছি। ইরফান গম্ভীর গলায় বলে, আই নো। মায়রা মন খারাপ করে বলে, আপনি কি আমাকে কিছু টাকা ধার দেবেন? আমি বৃত্তির টাকা থেকে আপনাকে আবার দিয়ে দেব। আমাদের গ্রামে তো জিপিএ 5 পাইলেও মিষ্টি খাওয়ায়। ইরফান ভুরু কুঁচকে বলে, তুমি কাকে খাওয়াতে চাও? এবারই সবাইকে। আমি যাদের যাদের চিনি তাদের সবাইকে, আমার ছোট ভাইকে। ইরফান ওয়াশরুমের দিকে যেতে যেতে সূক্ষ্ম হেসে বলে, ছোট করে বলে, ওকে, আনিয়ে দিব। মায়রার মুখে হাসি ফুটে ওঠে।
শুদ্ধ তার মাকে ইরফানদের বাসায় রাখতে এসেছে, সামিয়া চলে গিয়েছে শুনে শুদ্ধ একটা দীর্ঘশ্বাস ফেলেছিল। একজন মানুষ হিসেবে তার ভীষণ খারাপ লেগেছে। অকারণেই মেয়েটা কষ্ট পেয়েছে, কিন্তু তার কি করণীয় ছিল? ফারাহকে নিয়ে চিন্তার শেষ নেই তার। ইরফানের দাদি ত্রিনা বেগম আর শুদ্ধকে দেখে বলে, কেমন আছিস ত্রিনা? ত্রিনা বেগম তার ফুপুর দিকে এগিয়ে এসে মৃদু হেসে বলে, আলহামদুলিল্লাহ ভালো ফুপু। তোমার শরীর কেমন? একদম অনেক ভালো। ভালো বলেই তো এলাম, তোরা তো যাবি না? এরপর শুদ্ধর দিকে তাকিয়ে বলে, আজ তোমার আসার সময় হলো? শুদ্ধ এগিয়ে গিয়ে তার গ্র্যান্ডমাকে পিছন থেকে জড়িয়ে বলে, আহা গো আমার সুন্দরী সুইট প্রথম বউ, এত সুন্দর বউয়ের সামনে আমাকে যদি হ্যান্ডসাম না লাগে তাহলে কি বিশ্রী ব্যাপার হবে বুঝতে পারছো? তাই তো তুমি এসেছো শোনার পর থেকে আমি নিজেকে হ্যান্ডসামভাবে প্রিপেয়ার করেছিলাম। শুদ্ধর কাণ্ড দেখে ত্রিনা বেগম সহ রুমা নওয়াজ তারেক নওয়াজ হাসছেন। শুদ্ধর দাদি শুদ্ধর কান টেনে বলে, ও মা তাই নাকি ডার্লিং? কিন্তু তোমাকে তো একটুও হ্যান্ডসাম লাগছে না। মাইরা কলেজ বোরখা পরে ডাইনিংয়ে এসে দাঁড়িয়েছে। ইরফানের দাদির কথা শুনে শব্দ করে হেসে ওঠে। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, তুমি আমাকে এভাবে ইনসাল্ট করতে পারলে গ্র্যান্ডমা? আমি কত হ্যান্ডসাম জানো? তুমি কল্পনাই করতে পারছো না আমার সৌন্দর্য নিয়ে। কথাটা বলতে বলতে দেখলো ইরফান সিঁড়ি বেয়ে নামছে। তার কান থেকে গ্র্যান্ডমার হাত সরিয়ে মাইরার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলে, মাইরা আমি হ্যান্ডসাম। মাইরা থতমত খেয়ে তাকায় শুদ্ধর দিকে। মেকি হেসে বলে, জি ভাইয়া। শুদ্ধ হেসে বলে, কতটা সুন্দর একটু বর্ণনা করে বোঝাও তো মাইরা। মাইরা বিব্রত বোধ করে। শুদ্ধ ইরফানের দিকে তাকালে দেখলো তার দিকে খেয়ে ফেলা চোখে চেয়ে আছে। গটগট পায়ে এগিয়ে এসে মাইরার পাশে দাঁড়িয়ে শুদ্ধর উদ্দেশ্যে বলে, দাঁতে দাঁত চেপে বলে, লাইক বাদরের 3 নম্বর বাচ্চা। শুদ্ধ ভোঁতামুখ করে তাকায়। ইরফানের কথায় সবাই শব্দ করে হাসে। মাইরা নিজেও হেসে ইরফানের দিকে তাকায়। ইরফান ঘাড় বাঁকিয়ে গম্ভীর চোখে মাইরার দিকে তাকায়। মাইরার চোখ ছোট ছোট করে তাকায়। সবাই হাসছে। এই লোকের হাসতে প্রবলেম কি? তার ইচ্ছে করলো দুহাত ইরফানের মুখের ভেতর দিয়ে দুপাশ ধরে টেনে ধরতে। ছোটবেলায় তারা এমন করতো। কথাটা ভাবতেই মুখ চেপে আবারও হাসতে লাগলো। ইরফান বিড়বিড় করে, স্টুপিড। ভার্সিটি প্রাঙ্গণে গাড়ি নিয়ে প্রবেশ করে শুদ্ধ। গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে একবার মাঠের কোণে দাঁড়ায় হাস্যোজ্জ্বল ফারাহের দিকে তাকায়। তার মুখেও হাসি ফুটে ওঠে। গাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় দাঁড়ায়। পাশেই ইরফান তার গাড়ি থেকে বেরিয়ে অফিস রুমের দিকে যায়। শুদ্ধ ফারাহের দিকে আর এগোয় না, অফিস রুমের দিকে পথ ধরে। তার মায়ের বলা কিছু কথা মনে পড়ে। ইরফানের পিছু পিছু যেতে যেতে পিছু ফিরে আরেকবার ফারাহের দিকে তাকায়। ফারাহের পরনের কাপড়ের দিকে তাকালো। অনেক বেশি কোয়ালিটি ফুল কি? ব্যবসা ছাড়া ফারাহকে ভালো রাখতে পারবে? ইরফান 2 বছর আগে কিভাবে জানে মায়রা মিলিয়নার হতে চায়? শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে ইরফানের প্রস্থান দেখে। ইরফানের কথাটা তার পুরো মাথার উপর দিয়ে গেল। চোখ ঘুরিয়ে ফারাহকে খুঁজলে দেখলো নেই। ক্লাসে গিয়েছে হয়তো। তার ক্লাসের আর 10 মিনিটের মতো টাইম আছে। ফোনে ফাইজের কল আসলে শুদ্ধ কল রিসিভ করে কানে দেয়। সে ফাইজকে কল দিয়েছিল, রিসিভ করেনি। এখন ব্যাক করছে। কিছু বলবি? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, ইনায়ার লাভারের নাম্বার নিবি না? ফাইজ বিরক্তি কণ্ঠে বলে, তুই ওর গলা ধরে বসে থাক যা, শালা বাদর। শুদ্ধ মুখটা ছোট ছোট করে বলে, দেখ তোরা সবাই আমাকে এভাবে বাদর ডাকতে পারিস না। আমার একটা প্রেস্টিজ বলে কিছু আছে। ফাইজ পাত্তা দিল না। শুদ্ধ হেসে বলে, তুই কি আমার থেকে কিছু শিখেছিস সোনা? আমার ফারাহকে কেড়ে নেওয়ার ভয় দেখালি কেন? শোন, ভালো হয়ে যা। ভালো হতে পয়সা লাগে না। ফাইজ আসমান থেকে পড়ার মতো করে বলে, বিশ্বাস কর একটুও মানায় না এসব ডায়লগ তোর মুখে। শুদ্ধ হাসলো। এরপর একটু সিরিয়াস হয়ে বলে, আমি বিজনেস করতে চাই না ফাইজ, জাস্ট এই চাকরি করতে চাই। ফাইজ অবাক হয়ে বলে, মানে? আমি আমার বিজনেসের পাশাপাশি তোর বিজনেসে তোকে অনেক হেল্প করেছি, ভুলে গিয়েছিস? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমার ভালো লাগে না। আমার বাবা প্রাইমারি স্কুলের মাস্টার ছিল, সেই হিসেবে আর একটু উপরের জায়গায় আমি আছি, এটাই অনেক। ফাইজ গম্ভীর স্বরে বলে, ফারাহ মানাতে পারবে না। তুই এসব কথা বাদ দিয়ে কাজ কর, রাখছি। শুদ্ধ ভুরু কুঁচকে বলে, আমি করব না বিজনেস, আমার ভালো লাগে না, এত টাকা লাগবে না আমার। ফাইজ বিরক্তি কণ্ঠে বলে, আমার বোনের লাগবে। ভালো লাগে না এটা কেমন কথা? এসব ফালতু চিন্তা বাদ দিয়ে টাইম লস করিস না, কাজ কর যা। শুদ্ধ রেগে বলে, আমি করব না মানে করব না, এটাই ফাইনাল। ফাইজ রেগে বলে, তাহলে আমার বোনকে ভুলে যা বলেই কল কেটে দেয়। শুদ্ধর চোখে মুখে বিস্ময়। ফাইজের বিহেভে তার খারাপ লাগলো। মানে ফাইজ থেকে কোটিপতি বানিয়ে তার হাতে তার বোনকে তুলে দিতে চায়। কিন্তু সে তো চায় না টাকা। বিরক্ত লাগে কেন যেন। বাবার কথা মনে পড়ল। হালকা হালকা মনে পড়ে শুদ্ধর। তখন তার বয়স 7 বছরের হবে হয়তো। গরমকালে তার বাবা গ্রামের প্রাইমারি স্কুল থেকে বাড়ি ফিরত বিকাল বিকাল। ঘেমে নিয়ে একাকার হয়ে থাকতো। শুদ্ধ খেলা দেখে দৌড়ে বাবার কাছে আসতো।
পানি এগিয়ে দিত, টেবিল ফ্যান চালিয়ে দিত, কারেন্ট না থাকলে হাত পাকা দিয়ে বাতাস করতো। তার বাবা স্নেহের হাত বুলাতো তার মাথায়। একদিন হঠাৎই মানুষটা চলে গেল, শুদ্ধর বাবা ডাকটা হারিয়ে গেল। শুদ্ধ আর খেলতে যেত না। খেলার মাঝে বাবাকে দেখে দৌড়ে আসা হবে না যে তার। আর বাবার পরা লুঙ্গিগুলো ছোটবেলায় সেই গুছিয়ে রেখেছিল। সবাই বলতো মানুষদের দিয়ে দিতে, শুদ্ধ দেয়নি। বেশি জোর করলে সে কেঁদে কেঁদে বলতো তার বাবার কাপড় সে বড় হয়ে পরবে। সে সত্যিই পরে। তার বাবা 3টে লুঙ্গি, 3টে ফতুয়া ছিল। অনেক বিলাসিতা তো তাদের ছিল না। 3টে লুঙ্গি, 3টে ফতুয়া শুদ্ধ আলমারিতে খুব যত্নে তুলে রাখা আছে। মাসে 1 থেকে 2 দিন। কথাগুলো ভাবতেই চোখজোড়া কখন যে ভিজে উঠেছে বুঝতেই পারিনি। গ্রামের বাড়িতেই তার বাবার কবর। তার মাকে এজন্যই এখানে একেবারে আসতে বলতে পারে না। সে নিজেই তো পারবে না। সেই গ্রাম ছেড়ে কী করে আসবে যেখানে তার বাবা শুয়ে আছে। ফোন পকেটে রেখে 2 হাতে চোখ ডলে স্বাভাবিক করে নিল। এরপর ক্লাসরুমের দিকে এগিয়ে যায়। ক্লাস শেষে শুদ্ধ ইরফানের রুমে আসে। ইরফানকে দেখল না, চুপচাপ গিয়ে বসলো একটা চেয়ারে। এরপর চোখ বুজলো, ভালো লাগছে না কিছু। কিছুক্ষণ পর ইরফান তার রুমে এসে শুদ্ধকে দেখে ভুরু কুঁচকে তাকায়। কিছু না বলে তার চেয়ারে গিয়ে বসে। শুদ্ধ চোখ মেলে ইরফানের দিকে তাকায়। ইরফান ফোনে কিছু করছে। শুদ্ধর দিকে একবার তাকিয়ে আবারও ফোনে মগ্ন হয়ে থাকে কিছু সময়। এরপর ফোন ডেস্কের উপর রেখে শুদ্ধর দিকে তাকায়। এই রেডিও চুপ থাকায় ইরফান ভুরু কুঁচকে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ চেয়ারে হেলান দিয়ে বুকে আড়াআড়িভাবে 2 হাত গুজে চোখ বুজে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন? শুদ্ধ চোখ মেলে তাকায় ইরফানের দিকে, গালে হাত দিয়ে বলে, বউকে ভালো রাখতে, সুখী করতে কত টাকা লাগে ইরফান? ইরফান ভুরু কুঁচকে বলে, লটস অফ মানি। একটু থেমে বলে, সে যখন যা চাইবে এটা সেকেন্ড টাইম চাওয়ার আগেই সব কিছু তার সামনে এনে দেওয়া প্রয়োজন। কিছু একটা চুজ করলে তার বিকল্প আরও অনেকগুলো তার সামনে হাজির করা প্রয়োজন। যেন সে পিছু ফিরে না বলে যে এটি নিয়েছি এটার মতোই ওইটাও সুন্দর। এই ভাবনা ভাবার টাইমটায় তার পার্সোনাল পার্সনকে নিয়ে ভাববে। সে না চাইতেও তার হাজব্যান্ড তাকে তার পছন্দের সব কিছু এনে দিয়েছে। দ্যাটস ফিলিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এই ফিলিংস মানি ছাড়া ইম্পসিবল। সে মাটিতে হাঁটতে হাঁটতে বোর ফিল করলে হাজব্যান্ডের আকাশে উঠতে নিয়ে যাওয়ার অ্যাবিলিটি থাকতে হবে। সে আফসোসের শ্বাস ফেলার সময়টায় হাজব্যান্ডের দিকে কৃতজ্ঞতার চোখে তাকাবে। দিস ইজ কল্ড হ্যাপিনেস। অ্যান্ড এই হ্যাপিনেসের জন্য যেটা প্রয়োজন তা হলো মানি। আর মানি অ্যারেঞ্জ করতে প্রয়োজন আ লট অফ হার্ডওয়ার্ক। শুদ্ধ বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ভালোবাসার সংজ্ঞা দিল না। হ্যাঁ তাই তো, কিন্তু ইরফানের সাথে তার ভাবনা তো মিলল না, একদম না। নিজেকে সামলে বলে, আমি জানি তুই এসব ভালোবাসার সংজ্ঞা বললি, কিন্তু আমার মনে হয় ভালোবাসা শুধু শখ পূরণে নয়, কখনো কখনো শখ বিসর্জনের মাঝেও ভালোবাসা নিহিত থাকে। তুই বললি বউ কিছু পছন্দ করলে তার বিকল্প আরও অনেকগুলো জিনিস সে চাওয়ার আগেই তার সামনে হাজির করতে, কারণ কখনো যেন পিছু ফিরে আফসোস না করে। সেই সময়টায় সে যেন এটা ভাবে, আহা আমার বরটা এত ভালো কেন, না চাইতেই সব কিছু এনে দেয়। আমি বলছি না হাজব্যান্ডের এসবে ভালোবাসা মিশে নেই, অনেক ভালোবাসা মিশে থাকে এখানে। কিন্তু বউ কোনো কিছুর অভাবে আফসোস না করে যখন সেই স্বামীর হাতটাই আঁকড়ে ধরে, সেখানেও তো কম ভালোবাসা মিশে থাকে না? সবসময় পছন্দের জিনিসের পাশাপাশি বিকল্প জিনিস এনে দিলেই সেখানে সুখ আসে না। কখনো কখনো অনেক লোভনীয় জিনিসের মাঝ থেকে হাজব্যান্ডের ভালোবেসে একটা সস্তা জিনিস এনে দিলে, সে নারী তার হাজব্যান্ডকে ভালোবাসলে তার কাছে সেই সস্তা জিনিসটাই অনেক লোভনীয়। এটাকেও সুখ বলে। এর জন্য টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা সুন্দর মনের। ইরফান চেয়ারে হেলান দিয়ে তীক্ষ্ণ চোখে শুদ্ধর দিকে চেয়ে রইল কিছু সময়। এরপর সোজা হয়ে বসে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে বলে, ইউ আর রাইট, বাট আই অ্যাম নট রং। ইনফ্যাক্ট আই অ্যাম ইভেন মোর রাইট দ্যান ইউ। একটু থেমে ইরফান আবারও বলে, ফর এক্সাম্পল, ওয়াইফ সিক হলে, অনেক বড় বড় ডিজিজ দেখা দিলে এর ট্রিটমেন্ট করাতে অবভিয়াসলি টাকা লাগবে। যদি টাকা না থাকে দেন ট্রিটমেন্টের অভাবে সে মারা যাবে। সো মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাপোজ ওয়াইফ অনেক সিক হয়ে পড়েছে, তাকে হসপিটাল নিতে হবে, সিচুয়েশন ক্রিটিক্যাল, বাংলাদেশের সবচেয়ে ভালো হসপিটালে নিতে হবে তাকে নেক্সট 1 ঘন্টার মাঝে। সিক ওয়াইফ আর সবচেয়ে ভালো হসপিটালের ডিস্টেন্স মিনিমাম 10 থেকে 12 ঘন্টা। হোয়াটস নাও? কথাটুকু বলে ইরফান শুদ্ধর দিকে চেয়ে রইল। শুদ্ধ ভুরু কুঁচকে চেয়ে আছে ইরফানের দিকে। ইরফান আবারও সামান্য ঠোঁট বাঁকিয়ে বলে, ইনস্ট্যান্ট হেলিকপ্টার প্রয়োজন, কজ হেলিকপ্টার ছাড়া তাকে বাঁচানো পসিবল না। সেই সস্তা জিনিস নিয়ে সুখী হতে গেলে আগে হেলিকপ্টার দিয়ে তাকে বাঁচাতে হবে। আর এর জন্য প্রয়োজন মানি। মানি ইজ পাওয়ার, ইটস ট্রু। কথাগুলো বলে ইরফান একটু থামে, শুদ্ধর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে গম্ভীর গলায় বলে, সামটাইমস মানি ইজ লাভ।
শুদ্ধর কাছে উত্তর নেই। ইরফান শুদ্ধর অবস্থা বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হেসে ফোনে মগ্ন হয়। ইরফান একটু পর আবারও মাথা তুলে শুদ্ধর দিকে তাকায়। কিছু একটা ভেবে বলতে শুরু করে, নো টেনশন, তোর কথাগুলো 100% রাইট। তোর কথাগুলো লাভের বেসিক পার্ট। আমিও মানি এটা। এই টপিকে ডেফিনেশন দিতে গেলে শেষ করা যাবে না, তাই এর চ্যাপ্টার ক্লোজ রাখলাম। যেহেতু টাকার চ্যাপ্টার নিয়ে আক্স করলি, তাই এটা নিয়ে বললাম। ধরে নিলাম ওয়াইফের কোনো ডিজিজ হয়নি, বাট আমাদের হাতে ওয়ে থাকতে টাকা ইনকাম না করে বসে থাকা উচিত নয়। কারণ তুই টাকা ছাড়া ওয়াইফের অনেক ইচ্ছেই পূরণ করতে পারবি না। দেন তোর নিজের গিল্টি ফিল হবে। তুই কেন বসে বসে টাইম ওয়েস্ট করলি? সেই টাইমটায় টাকা ইনকাম করলে তোর বউকে তুই বেস্টটাই এনে দিতে পারতি। তোর বউ সস্তা জিনিস নিয়েই সুখী হবে, ওকে মেনে নিলাম। বাট একবার হলেও তার লোভনীয় জিনিসের উপর চোখ পড়বে। ওই জিনিসটা হাতে কাছে পেলে মুখে হাসি ফুটবে। তার মুখে ওই হাসিটুকু ফোটাতে তুই যখন হার্ড ওয়ার্ক করবি, সেটাও লাভের পার্ট। এসব বললাম, যার টাকা ইনকাম করার সোর্স আছে তার বসে থাকা বেমানান। বাট ইউ আর ডিফারেন্ট, কজ অ্যাম উইথ ইউ। একবার শ্বাস ফেলে ইরফান আবারও বলে, যদি কেউ অনেক ট্রাই করার পরও টাকা ইনকামে ফেল করে, দেন সেই ওয়াইফ মানিয়ে নেবে। ইটস কল লাভ। ইটস ট্রু। জাস্ট লাইক দ্যাট। হাজব্যান্ড ওয়াইফের সব ইচ্ছে পূরণে তার বেস্টটা দিয়ে টাকা ইনকাম করে বউকে কুইন করে ইটস অলসো কল লাভ। আই থিঙ্ক এভরি হাজব্যান্ডের ইচ্ছা তার বউকে কুইন বানিয়ে রাখা, সেটা সব কিছু দিয়ে, লাইক হার্টফেল ইমোশন। কথাগুলো বলে ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝল। লম্বা শ্বাস টেনে বিড়বিড় করে, আমি আমার বাডফ্লাওয়ারকে টাকা ও হৃদয়ানুভূতির কুইন বানিয়ে রাখতে চাই। একটু পর আবারও সোজা হয়ে বসলো ইরফান। এরপর ফোনে কাউকে কল দিয়ে কথা বলতে থাকে। শুদ্ধ বুঝলো কি না চুপচাপ শুনলো ইরফানের কথা, কিছু বলল না। চেয়ার থেকে উঠে দাঁড়ালো। একটা চেয়ার নিয়ে ইরফানের পাশে রাখে চেয়ারটি। এরপর সেই চেয়ারে বসে ইরফানের কাঁধে মাথা রেখে চোখ বোঝে। ইরফান ঘাড় বাঁকিয়ে শুদ্ধর দিকে ভুরু কুঁচকে তাকায়। চিন্তিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন? শুদ্ধ নির্জীব বলে, তোর সব বড়লোকি মানুষ ভাই, তোদের হিসাব তোদের কাছে রাখ। কিন্তু আমি বিজনেস করব না। আবার আমার ফারাহকে লাগবে। কিন্তু ফাইজ বলেছে বিজনেস না করলে ওর বোনকে নাকি আমাকে দিবে না, ভুলে যেতে বলেছে। ইরফানের চোখে মুখে বিস্ময়। ভুরু কুঁচকে বলে, তুই বিজনেস করবি না? শুদ্ধ ওভাবেই চোখ বুঝে বলে, আমার ভালো লাগে না। ইরফান গম্ভীর গলায় বলে, ওকে ফাইন, করতে হবে না। শুদ্ধ একটু হাসলো। ইরফান কথাটা বলে সরাসরি ফাইজকে কল করলো। কল রিসিভ হওয়ার সাথে সাথে ইরফান গম্ভীর গলায় বলে, তুই শুদ্ধকে কেন বলেছিস ও যেন ফারাহকে ভুলে যায়? ওপাশ থেকে ফাইজের কপালের ভাঁজ পড়ে। সে কিছু বলার আগে ইরফান রাগান্বিত স্বরে বলে, ওর বিজনেস ভালো লাগে না, ও করবে না, সিম্পল। তুই কেন বলবি ফারাহকে ভুলে যেতে? তোর কি স্মৃতিশক্তি লোপ পেয়েছে? দেন ওকে ফাইন, আমি মনে করিয়ে দিচ্ছি, শুদ্ধর ভাই একদম জলজ্যান্ত বেঁচে আছে। অ্যান্ড হি উইল বি এবল টু হ্যান্ডেল এভরিথিং, আন্ডারস্ট্যান্ড? একটু থেমে শ্বাস ফেলে চিবিয়ে চিবিয়ে বলে, তোর কি আমাকে ভিখারি লাগে? তোর বোনের কত চাওয়া পাওয়া আছে। আমি ইরফান নওয়াজ সব মিটিয়ে দেওয়ার পরও তোর বোন হাবুডুবু খাবে? তুই কোন সাহসে শুদ্ধকে বললি ফারাহকে ভুলে যেতে? শুদ্ধর চোখ বড় বড় করে চেয়ে আছে ইরফানের দিকে। কোন মাথা পাগলের কাছে তার দুঃখ প্রকাশ করে ফেলেছে? হায় হায়, সব গেল। শুদ্ধ দ্রুত চেয়ার থেকে দাঁড়িয়ে ইরফানের কান থেকে ফোন টেনে নিতে চাইলে ইরফান জ্বলন্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। রাগান্বিত স্বরে বলে, ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ অসহায় কণ্ঠে বলে, ভাই থাম রে, তোর পায়ে ধরি, চুপচাপ মেরি বাপ। ইরফান শুদ্ধর কথা শুনল না। বসা থেকে দাঁড়িয়ে যায়। ফাইজ উপাস থেকে কিছু বলার সুযোগই পাচ্ছে না বেচারা। এতক্ষণ পর একটু সুযোগ পেয়ে বলে, ইরফান তুই আমাকে ভুল বুঝছিস। আমি রেগে বলে ফেলেছিলাম আমার কথাটা। ইরফান ফাইজকে কথাটা শেষ করতেই দিল না। চিৎকার করে বল, রাগ মাই ফুট, তোর সাহস কী করে হলো ওকে এই সব ফালতু কথা বলার? শুদ্ধ বিড়বিড় করলো, লে হালুয়া, এর রাগ করেছে সেটা কিছু না, অন্যের রাগকে বলছে রাগ মাই ফুট, হা। এসব দেখে ইরফানের পিছনে দাঁড়িয়ে জোর খাটিয়ে ইরফানের কান থেকে ফোন সরিয়ে কল কেটে দেয়। ইরফান রেগে বলে, তোর প্রবলেম কি? তুই আমাকে ডিস্টার্ব করছিস কেন? শুদ্ধ হঠাৎই ইরফানকে জড়িয়ে ধরল। ইরফান এক পা পিছিয়ে যায়, রাগ কমেছে বোধ হয়। শুদ্ধ শব্দ করে হাসছে। ইরফান ভুরু কুঁচকে নেয়। শুদ্ধ ইরফানকে ছেড়ে হাসতে হাসতে ইরফানের চেয়ারে বসে পড়ে। ইরফান বিরক্তি চোখে চেয়ে আছে। শুদ্ধর হাসি থামছেই না। ইরফান রেগে বলে, পাগলের মতো হাসছিস কেন, কি প্রবলেম? শুদ্ধ বেশ কিছুক্ষণ পর হাসি থামায়, মুখে মিটিমিটি হাসি। লম্বা করে শ্বাস টেনে বলে, ভাই আমি ভাবতাম তুই শুধু মাইরার জন্যই মাথা খারাপ ছেলে, কিন্তু এখন তো মনে হচ্ছে সামথিং সামথিং। ইরফান ভুরু কুঁচকে বলে, হোয়াট? শুদ্ধ এই ব্যাপারে আর কিছু বলল না। বসা থেকে দাঁড়িয়ে বলে, ফাইজ মন থেকে বলেনি, এটা আমিই তো বুঝেছিলাম, তবুও খারাপ লাগায় তোকে বলেছি। ওকে ফাও কথা শোনালি, সর দেখি ওর কাছে যাই।
ইরফান কিছু বলল না, শুদ্ধ ইরফানের রুম থেকে বেরিয়ে যেতে যেতে গিয়েও দরজার কাছে দাঁড়িয়ে পিছু ফিরে তাকালে দেখলো ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে আছে। শুদ্ধ মিটিমিটি ডাকলো, ইরফান শোনা। ইরফান চেয়ারে হেলান দিয়ে চোখ মেলে তাকায়। শুদ্ধ একটা ফ্লাইং কিস ছুড়ে দেয়। ইরফানের চোখে মুখে বিরক্তি। শুদ্ধ এটা দেখে হেসে বলে, ও মাগো, দূর থেকে হচ্ছে না, দাঁড়া শোনা, কাছে গিয়ে দিচ্ছি। তবু ইরফান রেগে ডেস্কের উপর থেকে পেপার ওয়েট নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে মারে। শুদ্ধ দ্রুত ক্যাচ ধরে নেয়। আফসোসের সুরে বলে, মানুষের ভালো করতে নেই। ইরফান রেগে বলে, যাবি তুই? শুদ্ধ ততক্ষণে দরজা আটকে হাওয়া। ঘড়ির কাঁটা জানান দেয় রাত 8:20। মায়েরা মুখ ফুলিয়ে বেডের উপর বসে আছে। সে ইরফানের কাছে মিষ্টি চাইল, কিন্তু লোকটা তাকে মিষ্টি এনে দিল না। ভাবনার মাঝে ইরফান ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে। মায়েরা দু হাঁটুর উপর কপাল ঠেকিয়ে রেখেছে। দরজা খোলার শব্দ পেয়ে ঘাড় বাঁকিয়ে দেখল ইরফানকে। দুজনের চোখাচোখি হতেই মায়েরা মুখ ফিরিয়ে বাম দিককে নিল। ইরফান ভুরু কুঁচকে তাকালো। মায়েরার মুখ ফিরিয়ে নেওয়ার ধরন তার পছন্দ হলো না। ইরফান অপর পাশে গিয়ে মাইরার সামনে দাঁড়ায়। মাইরা তার সামনে ইরফানকে দেখে আবারও ডান দিকে মুখ ফিরিয়ে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়। এগিয়ে এসে মাইরাকে টেনে সোজা করে বসায়। ভুরু কুঁচকে বলে, হোয়াট হ্যাপেন? মাইরা অভিমানী চোখে তাকায়। ইরফান মাইরার দিকে চেয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি প্রবলেম, কথা বলছো না কেন? মাইরা গাল ফুলিয়ে বলে, আপনি মিষ্টি আনলেন না কেন? আমি তো বলেছি আপনাকে টাকা দিয়ে দেবো, তবুও কিপটামি করেছেন কেন? ইরফান মাইরার দিকে চেয়ে রইল। মাইরাও ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্টুপিড, এনেছি মিষ্টি, 10 মিনিটে রেডি হবে। মুহূর্তেই মায়েরার চোখে মুখে উৎফুল্লতা খেলে গেল। কিন্তু রেডি হবে কেন? অতঃপর কৌতূহল নিয়ে প্রশ্ন করে, রেডি হব কেন? ইরফান স্বাভাবিক গলায় বলে, তোমার ভাই মিষ্টি খাবে না? মায়েরা ইরফানের কথায় অবাক হলো। দ্রুত বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ওর তো মিষ্টি খুব পছন্দ। আপনি এই রাতে আমাদের গ্রামে যাবেন? ইরফান ওয়াশরুমে যেতে যেতে বলে, ইয়া, ফাস্ট করো। মায়েরা ভীষণ খুশি হলো। সে দ্রুত বেড থেকে নেমে জলপাই কালারের একটি বোরখা পরে নিল। সেম কালারের হিজাব বেঁধে নিল। আজ হিজাবের নিচে একটা কালো ক্যাপ দিয়েছে। ডান পাশে একটুখানি বেরিয়ে আছে, যেখানে ছোট্ট ছোট্ট সাদা রঙের কয়েকটা স্টোন বসানো। একটু অন্যরকম লাগছে দেখতে। এরকম দুটো ক্যাপ তাকে ইনায়া দিয়েছিল। মায়েরা ছোট থেকে শুধু হিজাবই পরতো, আজকে ফার্স্ট এই ক্যাপ পরল, ভালোই লাগছে। এরই মাঝে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়েছে। মায়েরা ইরফানের দিকে হেসে তাকালো। ইরফানও মায়েরার দিকে তাকায়, চোখ সরাতে গিয়ে সরালো না। নতুনত্ব কিছু পেয়েছে বোধহয়। মায়েরা ইরফানের সামনে দাঁড়িয়ে বলে, আমি আপনার আগে রেডি হয়ে গিয়েছি, আপনি দ্রুত আসুন। ইরফান মায়েরার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কি উৎফুল্লতা! বাড়ির কথা বলতেই এমন! মায়েরা ইরফানকে পাশ কেটে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে তার সামনে দাঁড় করায়। মায়েরার মাথার হিজাবের কোনায় কালো ক্যাপটুকু টেনে বলে, এটা কি? মায়েরা দ্রুত তার মাথার ক্যাপ আটকে বলে, আরে কি করছেন, খুলে যাবে তো। ইরফান মায়েরার দিকে তাকালো, গম্ভীর গলায় বলে, এটার নাম কি? মায়েরা ডান হাত কোমরে রেখে জবাব দেয়, এটার নাম ক্যাপ। হিজাবের নিচে পড়ে, তাহলে সুন্দর লাগে, বুঝলেন? আমি গেলাম, আপনি আসুন। কথাটা বলে এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। ইরফান বিড়বিড় করলো, গার্লস ক্যাপ, নাইস। মায়েরা নিচে নেমে দেখলো পুরো টেবিল মিষ্টির প্যাকেটে বুক হয়ে আছে। এত মিষ্টি এনেছে, হায় আল্লাহ! টেবিলের এক কোণায় শুদ্ধকে আরাম করে মিষ্টি খেতে দেখে ভুরু কুঁচকে তাকালো। মিষ্টির প্যাকেট নিয়ে বসেছে সে, একটার পর একটা মুখে দিচ্ছে। মায়েরার চোখ বড় বড় হয়ে যায়। এভাবে খাওয়া দেখে তার নিজেরই কেমন গুলিয়ে আসছে। এত মিষ্টি কিভাবে খায়? রুমা নওয়াজ এগিয়ে এসে বলে, শুদ্ধ, আব্বু আর দেবো? শুদ্ধ প্যাকেটে থাকা শেষ দুটো মিষ্টি পুড়ে চিবিয়ে খেয়ে নিল। এরপর বলে, না মামি, পুরো হাফ কেজি খেয়েছি, আজ আর কিছু খেতে পারবো না। মায়েরা চোখ বড় বড় করে তাকায়, হাফ কেজি একবারে? শুদ্ধ চেয়ার থেকে উঠে বেসিনে গিয়ে হাত ধুয়ে নেয়। মায়েরাকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলে, কংগ্রাচুলেশন মাইরা। মায়েরা হাসতে পারল না। সে কখনো কাউকে একবারে এত মিষ্টি খেতে দেখেনি। শুধু টিস্যু দিয়ে হাত মুছে মুছে হেসে বলে, আমার মিষ্টি খাওয়া দেখে ভয় পেও না, আরও হাফ কেজি খেতে পারবো। একটু রেস্ট নিচ্ছি আর কি। ইরফান ওপর থেকে নেমে মায়ের হাত ধরে বাইরে যেতে থাকে। শুদ্ধ পিছন থেকে হেসে বলে, তোর বউ আমার মিষ্টি খাওয়া দেখে শখ পেয়েছে, তুই একটুখানি স্পেশাল মিষ্টি দিয়ে দিস। ইরফান মায়রার বাড়ির জন্য 10 কেজি মিষ্টি নিয়ে এসেছে। মায়রা তার মাকে শুধু একবার জিজ্ঞেস করেছিল সে কেমন আছে, আর কোনো কথা বলেনি। আপাতত তার ঘরে লাবিবকে কোলে নিয়ে বসে আছে মায়রা। সামনে একটা বাটিতে 5টি মিষ্টি, যা লাবিব আরামে তার আপুর কোলে বসে খাওয়ায় ব্যস্ত। মায়রা লাবিবের কাঁধে থুতনি রেখে লাবিবের খাওয়া দেখছে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে।
তার ভাইটা আর মাকে ছাড়া তার কি খারাপ লাগে। এই কথাটা কাকে বোঝাবে সে? কেউ নেই শোনার। লাবিব মুখ ভর্তি মিষ্টি নিয়ে ঘাড় বাঁকিয়ে তার আপুর দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলো। মায়েরা ডান হাতে ঝাপসা চোখ মুছে লাবিবের দিকে চেয়ে বলে, কেমন লাগে? লাবিব মুখের মিষ্টিটুকু চিবিয়ে গিলে নেয়। এরপর মায়রার দিকে ঘুরে বসে দু হাতে মায়রার গলা জড়িয়ে ধরে বলে, অনেক মজা আমাল আপুল তুমি। মায়রা দু হাতে তার ভাইকে জড়িয়ে হেসে বলে, নিহালের আপুই আমি। লাবিব সাথে সাথে মায়রার গলা আরও শক্ত করে জড়িয়ে ধরে। না, তুমি শুধু আমাল আপুই। মায়রা মুখ টিপে হাসলো। নিহাল নামের একটি ছেলে তাদের পাশের বাসায়ই থাকে। লাবিবের সামনে তাকে কোলে নিতেও পারত না আগে। লাবিব কান্না জুড়ে দিত। তার কথা, তার আপুইয়ের কোলে শুধু সে থাকবে। লাবিব কিছু একটা ভেবে মায়রার কোল থেকে নেমে দৌড় দেয়। মায়রা ডাকলো, সে শুনল না, দৌড় দিল। মিনিট তিনেকের মাঝেই হাতে একটা খাতা এনে বেডের উপর বসে মায়রা চেয়ে আছে। লাবিব দু পা মেলে পায়ের উপর খাতা মেলে পেজ উল্টায়। মায়রা গালে হাত দিয়ে দেখছে লাবিবের কাণ্ড। লাবিব কিছু একটা বের করে খাতায় আঙ্গুল দিয়ে মায়রার দিকে তাকিয়ে বলে, আপুই দেখ, আমি আল তুমি। মায়রা একটু নিচু হয়ে দেখল। পেন্সিল দিয়ে কাঁচা হাতে দুটো মানুষ এঁকেছে, একটা মেয়ে, তার কোলে বাচ্চা। যদিও আঁকতে পারেনি, তবে মায়রা বুঝলো। মুখে হাসি ফুটল। লাবিবকে টেনে তার কোলে বসিয়ে দিল। এটা কিভাবে এঁকেছিস? লাবিব মন খারাপ করে বলে, আপুই আমার কাছে আসে না, তাই আমি এঁকেছি। মায়রার চোখ থেকে টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। লাবিবের গালে অসংখ্য চুমু খেয়ে বলে, এই যে আপুই এসেছি, অনেক সুন্দর হয়েছে এটা, আবার আসবে আপুই। আচ্ছা ভাইয়া। লাবিব হাতের খাতা রেখে মায়রার গলা জড়িয়ে হেসে বলে, আপুই আবার আসবা, কি মজা। মায়রা দীর্ঘশ্বাস ফেলল, ডান হাতে চোখ মুছে মুখে হাসি ফোটালো। এরপর বাটি থেকে একটা মিষ্টি নিয়ে লাবিবের দিকে তাকিয়ে বলে, ম্যাজিক করে মিষ্টি খাবি না? লাবিব মাথা উপর নিচ করে। মায়রা হেসে তার মুখে অর্ধেক মিষ্টি ঢুকিয়ে নেয়, এরপর লাবিবের মুখের সামনে নেয়। লাবিব হেসে মায়রার মুখ ধরে রাখা মিষ্টির বেরিয়ে থাকা অংশ থেকে কিছুটা অংশ কামড়ে মুখের তার দু তালি দেয়। এটা যেন তার কাছে বেশি মজার খেলা। সে সময় ইরফান মায়রার ঘরে এসে এই কাণ্ড দেখে বিস্ময় দৃষ্টিতে মায়রা লাবিবের দিকে চেয়ে মুখের মিষ্টিটুকু নিয়ে একবার মুখে নাড়াতেই ইরফান ঝড়ের গতিতে মায়রার কাছে এসে বাঁ হাতে মায়রার গাল চেপে ধরে। মায়রার চোখ বড় বড় করে তাকায়। ইরফানের চোয়াল শক্ত, ডান হাতের দু আঙুল মায়রার মুখের ভিতর দিয়ে মুখ থেকে মিষ্টি বের করে আনে। হাতের টুকু ছুঁড়ে ফেলে মায়রার দিকে চেয়ে তাতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে। লাবি পিটপিট করে ইরফানের দিকে চেয়ে ডান হাতের আঙুল উঁচিয়ে বলে, খুচিব দুলাভাই। ইরফান লাবিবের কথা শুনে ধমকে বলে, শাট আপ। লাবিব ঝাঁকি দিয়ে ওঠে। মায়রা লাবিবকে কোলে নিতে গেলে ইরফান মায়রাকে টেনে মায়রা ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। লাবিব ছোট ছোট করে তাকায়। ছেলেটা বুঝতে পারে না মায়রা ছটফটায়। ইরফানের গলায় বুকে খামচি দেয়। এই লোকের আক্কেল জ্ঞান নেই। ইরফান তার সময় মতো মায়রাকে ছাড়ল। মায়রা কটমট দৃষ্টিতে তাকায় ইরফানের দিকে। ইরফান ভাবলেশীন। মায়রা ছোটোখাটো বেডের উপর বসে বিরক্তি কণ্ঠে বলে, এত গরম কেন এখানে? ফার্স্ট রেডি হও, এক্ষুনি বেরোবো। তখনই লাবিব ইরফানের কাছে বসে মাথা উঁচু করে বলে, তুমি আপুইকে চুমু খেয়েছো? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় লাবিবের দিকে। এতটুকু বাচ্চা, অথচ মনে হচ্ছে চিরুনি অভিযান চালাতে প্রশ্ন করছে। লাবিবের কথায় মায়েরা বিব্রত বোধ করে। বেড থেকে নেমে ইরফানের দিকে চেয়ে রেগে বলে, আপনি একটা অসভ্যের দাদা। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে গভীর গলায় বলে, ইউ আর রং। মায়েরা ইরফানের কথা শুনলই না। ধূপধাপ পা ফেলে ঘরের বাইরে বেরিয়ে গেল। ইরফান বিড়বিড় বলে, স্টুপিড গার্ল। এরপর লাবিবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে, ইউ আর আ স্টুপিড বয়। লাবিব কথার অর্থ বুঝতে না পেরে বোকা চোখে চেয়ে থাকে ইরফানের দিকে। আবারও বলে, তুমি আপুইকে চুমু খেয়েছো কেন? ইরফান কিছুটা অবাক কণ্ঠে বলে, ও আমার ওয়াইফ, তাই কিস করেছি, আন্ডারস্ট্যান্ড। লাবিব অবুঝ গলায় বলে, উইপ কি? ইরফান চোখ ছোট ছোট করে বলে, বউ, ও আমার বউ, বুঝেছ? লাবিব আবারও অবুঝ গলায় বলে, বউ কি? ইরফান ঠোঁট বাঁকায় সামান্য, অতঃপর আগ্রহী গলায় বলে, বউদের আদর করতে হয়, তুমি বড় হলে বুঝবে। লাবিব ভাবনায় ব্যস্ত হয়, বিড়বিড় করে, বউদের আদর করতে হয়। মায়েরা ঘর থেকে বেরিয়ে তার মায়ের সামনে পড়ে। ভদ্রমহিলা কেমন মায়া মায়া চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ঝাপসা চোখ জোড়া নামিয়ে নিল। মায়রার মা এগিয়ে এসে বলেন, এত অভিমান কোথায় পেয়েছিস মা? আমি না হয় পেটে ধরিনি তোকে, কিন্তু বড় তো আমিই করলাম। আমার একটা গুণ রপ্ত করতে পারিসনি। গল্প চলবে।